বিশ্বের বৃহত্তম বিমান বাহিনী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড গ্রিসের ক্রিট দ্বীপে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে পৌঁছেছে। বর্তমানে এটি ইরান থেকে মাত্র ২৫০০ কিলোমিটার দূরে রয়েছে। মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক সামরিক উপস্থিতি জোরদারের অংশ হিসেবে রণতরীটি সেখানে অবস্থান নিয়েছে। সোমবার রণতরীটি ক্রিটে পৌঁছায়। তবে গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও এথেন্সে অবস্থিত মার্কিন দূতাবাস তাৎক্ষণিকভাবে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। গত কয়েকদিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের শঙ্কা তৈরি হওয়ার পর ইউএসএস জেরাল্ড ফোর্ডকে মধ্যপ্রাচ্যের জলসীমায় আসার নির্দেশ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের শর্ত মেনে চুক্তি করবে, যে শর্ত মানলে ইরানকে তাদের পরমাণু কর্মসূচি বাতিল করে দিতে হবে, মিসাইলের দূরত্ব বা রেঞ্জ কমাতে হবে এবং হিজবুল্লাহ ও হামাসের মতো প্রক্সি বাহিনীকে সহায়তা করতে পারবে না। ট্রাম্প একাধিকবার হুমকি দিয়েছেন, যদি ইরান তাদের শর্ত মেনে চুক্তি না করে তাহলে সামরিক ব্যবস্থা নেওয়া হবে। ইরানে মার্কিন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্ক করেছেন শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেন। তবে এ বিষয় নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার আল জাজিরা জানায়, ট্রাম্প সংবাদ মাধ্যমের প্রতিবেদনের তীব্র সমালোচনা করেন, যেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে দীর্ঘস্থায়ী সংঘাতে জড়িয়ে পড়া এবং মার্কিন হতাহতের আশঙ্কা রয়েছে। ওয়াশিংটন পোস্ট রবিবার তাদের এক প্রতিবেদনে জানায়, কেইন গত সপ্তাহে এক বৈঠকে ট্রাম্পকে জানান, গুরুত্বপূর্ণ অস্ত্র এবং আঞ্চলিক মিত্রদের সমর্থনের অভাব মার্কিনীদের জন্য কঠিন হবে যুদ্ধ জয়, কারণ মার্কিন হামলার বিপরীতে ইরানের পাল্টা হামলার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের জন্য কঠিন। প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত মার্কিন অস্ত্রের মজুদ ইসরায়েল এবং ইউক্রেনের মতো মিত্রদের সমর্থনের এরই মধ্যেই ব্যবহার করা হয়েছে। কেইন ইরানে যে কোনো অভিযানের মাত্রা, এর জটিলতা এবং মার্কিন হতাহতের সম্ভাবনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। যে কোনো সময় হতে পারে মার্কিন হামলা, তারপরও নিজেদের পারমাণবিক কর্মসূচি ও অস্ত্র ভান্ডার নিয়ে নতি স্বীকার করতে নারাজ ইরান। তবে তেহরানের এই অনড় অবস্থান মার্কিন কর্মকর্তাদের রীতিমতো বিস্মিত করেছে। বিশ্লেষকদের মতে, ইরানের শাসক গোষ্ঠীর কাছে তাদের আদর্শগত ভিত্তি ও সার্বভৌমত্ব বিসর্জন দেওয়ার অর্থ হল নিজেদের অস্তিত্ব বিলীন করা। শারমিন স্বপ্নার রিপোর্ট। পারস্য উপসাগরে মার্কিন রণতরী আর যুদ্ধ বিমানের সারি, যে কোনো মুহূর্তে ধেয়ে আসতে পারে ক্ষেপণাস্ত্র। এর উপর আবার ট্রাম্পের কড়া হুঁশিয়ারি। তারপরও পারমাণবিক কর্মসূচি ও অস্ত্র ভান্ডার নিয়ে কথা বলতে নারাজ ইরান। আর এতে অবাক যুক্তরাষ্ট্র সহ বিশ্ববাসী। বিশ্লেষকদের মতে, ইরানের শাসক গোষ্ঠীর কাছে তাদের আদর্শগত ভিত্তি ও সার্বভৌমত্ব বিসর্জন দেওয়ার অর্থ হল নিজেদের অস্তিত্ব বিলীন করা। তাই ট্রাম্পের দাবি মেনে নেওয়ার চেয়ে যুদ্ধের ঝুঁকি নেওয়াকেই তারা বেঁচে থাকার জন্য কম বিপজ্জনক মনে করছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে সংঘাত এড়ানোর শেষ চেষ্টা হিসেবে আগামী বৃহস্পতিবার জেনেভায় একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। ট্রাম্প প্রশাসন চাইছে ইরান যেন কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধ করতে না পারে, সেই সঙ্গে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা কমানো এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধের দাবিও রয়েছে ওয়াশিংটনের। বিপরীতে তেহরানের অবস্থান হল পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ কাজের জন্য এবং ক্ষেপণাস্ত্র তাদের আত্মরক্ষার অধিকার। বিশ্লেষকরা বলছেন, একটি আদর্শিক রাষ্ট্র কখনো কখনো বর্তমান অস্তিত্বের চেয়ে ইতিহাসে নিজের স্থানকে বেশি গুরুত্ব দেয়। আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় অর্থনীতি বিপর্যস্ত মার্কিন প্রশাসনের ধারণা, ইরান এখন এতটাই দুর্বল যে তারা সব দাবি মেনে নেবে। তবে বিশ্লেষকরা বলছেন, ইরান বিশ্বাস করে একবার নতি স্বীকার করলে চাপ কমবে না, বরং যুক্তরাষ্ট্র আরও বেশি আগ্রাসী হবে। এদিকে যদি সংঘাত শুরু হয় তবে তা কতদূর গড়াবে তা নিয়ে রয়েছে নানা সমীকরণ। বিশ্লেষকরা মনে করেন, ইরান সম্ভবত গত জুনের মতোই সীমিত হামলা হজম করে নিয়ে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাতের চেষ্টা করবে।
এছাড়া ইরান ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কৌশল অনুসরণ করতে পারে। 2023 সালে হুতিরা লোহিত সাগরে মার্কিন জাহাজ ও রণতরী লক্ষ্য করে চোরাগোপ্তা হামলা চালিয়ে ওয়াশিংটনকে $100 কোটি লোকসানে ফেলেছিল। ইরান যদি হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালায় তবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কয়েক ডলার বেড়ে যেতে পারে। চলতি বছরের মধ্যবর্তী নির্বাচনের আগে এই অর্থনৈতিক ঝুঁকি ট্রাম্পের জন্য বড় মাথাব্যথার কারণ হতে পারে। শারমিন স্বপ্না, ৭১। চীন থেকে সুপারসনিক ক্ষেপণাস্ত্র কেনার একটি চুক্তি প্রায় চূড়ান্ত করে ফেলেছে ইরান। সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। চুক্তি অনুযায়ী ইরান চীনের তৈরি CM-302 ক্ষেপণাস্ত্র সংগ্রহ করতে যাচ্ছে। প্রায় 290 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলো সমুদ্রপৃষ্ঠের খুব কাছ দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, যা জাহাজবাহীতে রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে শনাক্ত করা কঠিন হবে। তবে ক্ষেপণাস্ত্র ক্রয়ের এই চুক্তি প্রায় সম্পন্ন হয়ে এলেও এটি হস্তান্তরের কোনো নির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি। এই ক্ষেপণাস্ত্র কেনার জন্য চীনের সঙ্গে ইরানের আলোচনা অন্তত 2 বছর আগে শুরু হয়েছিল। ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশ ইস্পাহানের একটি বাজারে সামরিক একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট, কো পাইলট সহ দুই ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। চুক্তি অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে দোরচে শহরের হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে যায়। পরে দমকল বাহিনী এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। বিশেষজ্ঞরা জানান, ইরানের বিমান সুরক্ষার রেকর্ড দুর্বল হবার কারণে দেশটিতে প্রায়ই আকাশযান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। নিষেধাজ্ঞার কারণে আমদানি করতে না পারায় দেশটিকে নির্ভর করতে হয় পুরনো আকাশযানের ওপর। এর আগে গত সপ্তাহে ইরানের পশ্চিমাঞ্চলীয় হামাদান প্রদেশের দেশটির বিমান বাহিনীর একটি F-4 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়। রমজান উপলক্ষে খান ইউনিসে শত শত ফিলিস্তিনি এতিম শিশুদের জন্য আয়োজন করা হয় এক সম্মিলিত ইফতারের। চলমান সংঘাতে বাবা মা ও ঘরবাড়ি হারানো শিশুদের জন্য এই আয়োজন ছিল দুঃখের মাঝেও একটুখানি স্বস্তি ও ভালোবাসার স্পর্শ। স্থানীয় দাতব্য সংস্থা ও আন্তর্জাতিক সহায়তা গোষ্ঠীর উদ্যোগে এই ইফতারের আয়োজন করা হয়। শারমিন স্বপ্নার রিপোর্ট। খান ইউনিসের একটি অস্থায়ী শিবিরে রমজানের এই ইফতার যেন যুদ্ধের অন্ধকারের মাঝেও আশার আলো। বাবা মা হারানো শত শত এতিম শিশু একসাথে বসে ইফতার করছে। যুদ্ধের কারণে বহু শিশু একাধিকবার বাস্তুচ্যুত হয়ে বর্তমানে তাঁবু, ক্ষতিগ্রস্ত ভবন কিংবা আশ্রয় কেন্দ্রে বসবাস করছে। এমন পরিস্থিতিতে এই সম্মিলিত ইফতার তাদের জন্য হয়ে উঠেছিল সংহতি ও আশার এক প্রতীক। যুদ্ধে বিমান হামলায় আমি আমার বাবাকে হারিয়েছি। আমি কখনো ভাবিনি যে আমি এতিম হব এবং এতিমদের সাথে টেবিলে বসবো। আমি খুব দুঃখিত, কারণ আমি এখানে আছি এবং আমার রক্ষা করার জন্য আমার বাবা নেই। স্থানীয় দাতব্য সংস্থা, কমিউনিটি নেতা ও আন্তর্জাতিক সহায়তা গোষ্ঠীর সমন্বয়ে আয়োজিত এই কর্মসূচির পৃষ্ঠপোষকতা করে জর্ডান। আয়োজকদের ভাষায় এই উদ্যোগের লক্ষ্য ছিল এতিম শিশুদের খাবার, মানসিক সহায়তা ও স্বাভাবিকতার অনুভূতি দেয়া। এতিমদের জন্য আল বারাকা শিবিরে সবচেয়ে বড় সম্মিলিত ইফতারের আয়োজন করা হয়েছে। ইফতারে খাবার, পানীয় ও মিষ্টি ছিল যা শিশুরা উপভোগ করেছে। ইফতারের পর শিশুদের জন্য পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী ইসলামিক গান। শারমিন স্বপ্না, ৭১। বৈশ্বিক শুল্ক আরোপ করে এক বছরে কয়েক বিলিয়ন রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার রাতে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে স্টেট অব দ্য ইউনিয়নে দেয়া ভাষণে তিনি একথা জানান। ট্রাম্প বলেন, বৈশ্বিক শুল্ক আরোপ করে তিনি শুল্ক ঘাটতি দূর করেছেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় দফায় আবারও তারই প্রেসিডেন্ট হওয়া উচিত বলে জানান তিনি। এছাড়া নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানিরও ভূয়সী প্রশংসা করেন তিনি। গত এক বছরে ট্রাম্প প্রেসিডেন্টের ক্ষমতার সীমাকে বিভিন্ন দিকে প্রয়োগ করেছেন। এতে তিনি অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতি উভয় ক্ষেত্রেই বেশ কিছু উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। তবে তার সব অর্জন জনপ্রিয় হয়নি। তিনি দ্রুত তার দ্বিতীয় মেয়াদের বহু এজেন্ডা বাস্তবায়ন করেছেন।
এর মধ্যে রয়েছে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, বৈদেশিক জোটগুলোকে ওলটপালট করে দেওয়া, মার্কিন রাজনৈতিক ব্যবস্থার ভিত্তি ক্ষমতার ভারসাম্যকে চ্যালেঞ্জ করা ও মৌলিকভাবে প্রেসিডেন্টের ভূমিকা পুনর্নির্ধারণ করা। 15% নয়, বিদেশ থেকে আমদানি হওয়া সকল পণ্যে 10% শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কাস্টমস ও বর্ডার প্রোটেকশন এই তথ্য নিশ্চিত করেছে। বিশ্বের বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের আরোপ করা শুল্ক গত শুক্রবার বাতিল করে দেয় মার্কিন সুপ্রিম কোর্ট। ট্রাম্পের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে আদালত জানায় 1977 সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট অনুযায়ী প্রেসিডেন্ট এসব শুল্ক আরোপের ক্ষমতা রাখেন না। এরপরও পিছু হটেননি ট্রাম্প। সুপ্রিম কোর্টের রায়ে অসন্তোষ প্রকাশ করেন এবং এক নির্বাহী আদেশে নতুনভাবে 10% শুল্ক ঘোষণা করেন। এরপর তা বাড়িয়ে 15% করেন। এই শুল্ক মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। তবে 15%-এর পরিবর্তে শুল্ক হার ধরা হয়েছে 10%। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ছুরিকাঘাতে 4 জন নিহত হয়েছে। এ সময় সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে কি পেনিনসুলার একটি বাড়ির বাইরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় হামলার কিছুক্ষণ আগে এক ব্যক্তি ওই বাড়ির নিরাপত্তা নষ্ট করেছে বলে খবর পায় পুলিশ। পরে ছুরিকাঘাত শুরু করেন। এতে ঘটনাস্থলেই 3 জন মারা যান। আরেকজন স্থানীয় হাসপাতালে নেওয়ার পর মারা যান। খবর পেয়ে দ্রুত পিয়ার্স কাউন্টির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলি চালালে সন্দেহভাজন ব্যক্তি নিহত হন। হামলার কারণ এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পিয়ার্স কাউন্টির তদন্তকারী সংস্থা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যুক্তরাজ্য এবং ফ্রান্স ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র সহায়তা করতে চেয়েছিল বলে অভিযোগ তুলেছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা। তাদের দাবি, কিয়েভের ইউরোপীয় মিত্ররা গোপনে ইউক্রেনে পারমাণবিক উপাদান এবং প্রযুক্তি পাঠাতে প্রস্তুত ছিল। রাশিয়ার ফেডারেশন কাউন্সিল, রাশিয়ান ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস এসভিআর এক বিবৃতিতে জানায়, ফ্রান্স এবং যুক্তরাজ্যের ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র সরবরাহের উদ্দেশ্য সম্পর্কে আন্তর্জাতিক পর্যায়ে তদন্ত হওয়া উচিত। সংস্থাটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে চুক্তির ধারাগুলো পর্যালোচনা করে লন্ডন এবং প্যারিসের উদ্দেশ্যে সম্পর্কে তদন্তের প্রস্তাবও দিয়েছেন তারা জানায়, জার্মানি পারমাণবিক অস্ত্র সহায়তার প্রচেষ্টায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছিল। ব্রাজিলের দক্ষিণ পূর্বাঞ্চলীয় মিনাস জেরাইস প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে 25 জনের মৃত্যু হয়েছে। গত সোমবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টি আর ভূমিধসে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন 47 জন। নিখোঁজদের সন্ধানে ব্যাহত রয়েছে উদ্ধার তৎপরতা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি প্রাণহানির খবর এসেছে জুইস দে ফোরা শহর থেকে। সেখানেই প্রাণহানি হয়েছে 18 জনের। এছাড়া ওই এলাকায় অন্তত 20টি ভূমিধসের ঘটনা ঘটেছে। পাশাপাশি নিকটবর্তী শহর উবাতে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছে সরকার। এদিকে মিনাস জেরাইস সহ রিও ডি জেনেরিও সহ আরও 12টি অঙ্গরাজ্যে ভারী বৃষ্টিপাত ও সতর্কতা জারি করেছে জাতীয় আবহাওয়া বিভাগ। মেক্সিকোর জনপ্রিয় পর্যটন নগরী পুয়ার্তো ভাল্লার্তা হঠাৎই পরিণত হয়েছে আতঙ্কের শহরে। একসময়ের জনবহুল শহরটি এখন নিস্তব্ধ। সেনাবাহিনীর অভিযানে মাদক সম্রাট এল মঞ্চো নিহত হওয়ার পর সমর্থকদের তাণ্ডব শুরু হলে নিরাপত্তা জোরদার করে সরকার। কিন্তু এরপরও কাটেনি আতঙ্ক। বিস্তারিত ওরিসুল ইসলামের রিপোর্টে। মেক্সিকোর জালিস্কো অঙ্গরাজ্যের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অবস্থিত জনপ্রিয় পর্যটন শহর পুয়ের্তো ভাল্লার্তা সুন্দর সৈকত ও পুরনো ঐতিহ্যবাহী এলাকার কারণে হাজারো দেশি বিদেশি পর্যটক নিজেদের প্রশান্তির জন্য প্রতি বছর এখানে ভিড় করেন। কিন্তু মানুষের এই প্রশান্তির জায়গাটিতে এখন শুনশান নীরবতা।
এক রাতেই বদলে গেছে শহরটির চিত্র। শহরটি রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সমুদ্র সৈকতে মানুষের ভিড় নেই, পোড়া গাড়ি ছাড়া রাস্তাগুলোতেও নেই কোনো যানবাহন। দোকানপাট বন্ধ, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ। সব মিলিয়ে আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। আমি যেখানে কাজ করি ঝুঁকি বুঝতে পেরে আমরা জায়গাটি বন্ধ করে দিই। আমরা রেস্তোরাঁর ভেতরেই বিকেল 5টা পর্যন্ত অবস্থান করি। সব কর্মী, এমনকি 2-1 ক্রেতাও সেখানে আশ্রয় নিয়েছিলেন। আমার মনে হয় আপাতত কয়েকদিন অনিশ্চয়তা থাকবে, কিছু সমস্যার মধ্য দিয়ে যেতে হবে, তবে শেষ পর্যন্ত আমরা অবশ্যই স্বাভাবিক জীবনে ফিরে যাব। এ অবস্থার পেছনে রয়েছে কুখ্যাত মাদক সম্রাট ও শক্তিশালী অপরাধ চক্রের প্রধান এল মেঞ্চোর মৃত্যু। মেক্সিকোর সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে তিনি নিহত হওয়ার পর দেশজুড়ে সহিংসতা শুরু করে তার সমর্থকরা, যার প্রভাব পড়েছে পর্যটন নগরী পুয়ের্তো ভাল্লার্তাতেও। তবে আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাই এখন পুয়ের্তো ভাল্লার্তার মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা। অরিসুল ইসলাম, ৭১। এ ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো কিছু নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর ১:৩০টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সঙ্গেই।